আগুনের লেলিহান শিখায় পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। পানির অভাবে কার্যক্রম ব্যাহত। গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশকাল জানালেন আইন উপদেষ্টা। ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার ঘোষণা ইসি সচিবের। গণতন্ত্রের উত্তরণে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়বে বললেন আমির খসরু। এবং প্লট দুর্নীতিতে পরিবারসহ হাসিনার মামলার রায় ১ ডিসেম্বর। কুষ্টিয়ার ৬ হত্যার ঘটনায় হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৮ ডিসেম্বর। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। আগুনের লেলিহান শিখায় পড়ছে রাজধানীর কড়াইল বস্তি। সন্ধ্যায় লাগা আগুনে ইতোমধ্যেই পুড়ছে অসংখ্য ঘর। ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে আগুন। পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তার টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন যেভাবে পেরেছে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর পেশ করা হয় বলেও জানান শফিকুল আলম। তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত ৪৮টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল। আগামীকালের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুর উপদেষ্টা পরিষদ সভায় গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট বিভিন্ন রঙে করা হবে। এ সময় ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হবে। ৫ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়ার পরই কমিশন নির্বাচনের দিকে যাবে বলেও জানান তিনি। মিসবাহ রহমানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবারের মধ্যে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। গণভোটের প্রশ্ন থাকবে একটি। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। দেশের সকল কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা থাকবে। প্রথমবারের মতো দুইটা জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ সময় লোগো, ব্যালট বক্স, কালি ও স্ট্যাম্প প্যাডের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, ৫ তারিখের মধ্যেই ভোটার তালিকা চূড়ান্ত হবে। সেই অনুযায়ী নির্বাচনের দিকে যাবে কমিশন। ডিসেম্বরের ৫ তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা ৫ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর
পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। এবার সাংবাদিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি বলে জানান ইসি সচিব। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই। বিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সম্পৃক্ততা থাকা সদস্যদের নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব না দিতে পর্যবেক্ষক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিকেলে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের শুরুতে এ আহ্বান জানান তিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংস্থাগুলোকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন সিএসি। এম আর আসাদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নিবন্ধন আবেদন করে ৩০০টি পর্যবেক্ষণ সংস্থা। যাচাই বাছাইয়ের পর ৮১টি সংস্থা ইসির নিবন্ধন পায়। সংস্থাগুলোর সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে কমিশন। সেখানে নিজেদের মতামত তুলে ধরেন সংস্থার প্রতিনিধিরা। দায়িত্বটাকে দায়িত্বের মধ্যে আমরা থাকি, যাতে এটা অতিরিক্ত শোডাউন বা এই যে আধিপত্য বিস্তার করার যে প্রবণতা এটা পরিলক্ষিত না হয়। প্রিজাইডিং অফিসারের আমরা 90% ক্ষেত্রেই সুদৃষ্টি পেয়েছি, কিন্তু 10%-এর ক্ষেত্রে তিনি আলো করলেন না। আমার ওই সময় করার কিছু নেই, ওই টপিকটা যুক্ত করা যায় কিনা। তো নতুন আরপিওর যে পরিবর্তনগুলো আছে সেটা আসলে কার্যকর করা গেলে একটা কাজ হবে বাংলাদেশের জন্য, আমরা মনে করি যুগান্তকারী একটা কাজ হবে ইলেকশন সেক্টরে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে পর্যবেক্ষকদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন। কোনো অবস্থাতেই কোনো পার্টিজান বিহেভিয়ার, পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না। এবং এই ধরনের অভিযোগ যদি আসে, আল্লাহ না করে, ব্যক্তি অবজারভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না দিতে সংস্থাগুলোকে নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট স্বচ্ছ হতে হবে, অন্যথায় নির্বাচন সুষ্ঠু হবে না। ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা হইতে হবে বেসড অন গ্রাউন্ড রিয়ালিটিস। এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের, কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। আগের ভুলের পুনরাবৃত্তি বর্তমান কমিশন দেখতে চায় না বলেও উল্লেখ করেন এএমএম নাসিরউদ্দিন। Forget about it. Rather we should take lessons from the past. এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে উল্লেখ করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে জাতীয়তাবাদী শক্তির এই ভিত্তি দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি আইনগত পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে। 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রত্যয় জানান তিনি। বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকার গঠন করলে শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো মেগা প্রজেক্টে যাব না, আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা লেখাপড়া করে বের হচ্ছে, চাকরি পাচ্ছে না। এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে 1 কোটি চাকরি আমরা 18 মাসে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য।
ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন। শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীও এই মামলার আসামি। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে ৮ ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এ মামলা ৬ জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এ মামলার মোট সাক্ষী ৩৮ জন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট হচ্ছে ৩৮ জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে ৮ জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী ৮ জন, আহত সাক্ষী ৮ জন, আন্দোলনে অংশগ্রহণকারী ৮ জন, পুলিশ হচ্ছে ১ জন, সাংবাদিক ১ জন, জব্দ তালিকার সাক্ষী ২ জন, বিশেষজ্ঞ সাক্ষী ২ জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা ১ জন আর তদন্তকারী কর্মকর্তা ১ জন। এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের বিষয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, এ ধরনের চুক্তি করার মতো আইনগত অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। যদিও অ্যাটর্নি জেনারেল জানান এটি বর্তমান সরকারের এখতিয়ারভুক্ত। সুরাইয়া মুন্নির রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে। বন্দরটির পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। মঙ্গলবার রিটের শুনানি শেষে রায়ের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে বর্তমান সরকারের, আর কারো হাতে বন্দর তুলে দেওয়ার অভিযোগ সঠিক নয়। চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। যদিও ভিন্নমত জানান রিটকারীর আইনজীবীরা, তাদের দাবি সংসদ ছাড়া এ ধরনের চুক্তি হতে পারে না। আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলোই যেগুলোতে নতুন করে পোর্ট গঠন করা হচ্ছে বা অন্য কোনো স্ট্রাকচার করা হচ্ছে, এটা বিদ্যমান। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কন্টেনারের অধিকাংশই পরিবহন হয় এনসিটি টার্মিনাল দিয়ে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারা দেশের পরীক্ষার্থীরা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীদের লং মার্চে বাধা দেয় পুলিশ। একই দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করা হয়। বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ঢাকা আরিচা মহাসড়কও। বগুড়ায় শাহজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের ২ শিশু সন্তানকে হত্যা করার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে ওই এলাকায় মানুষের ঢল নামে। হত্যার কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের কারণে দেশের আদিবাসী মুন্ডা সম্প্রদায় সুযোগ সুবিধা কম পাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, এই সম্প্রদায়ের ঝুঁকি মোকাবেলার সক্ষমতাও অনেক কম। সকালে রাজধানীর একটি হোটেলে মুন্ডা জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা আত্মীকরণ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এই সম্প্রদায়ের জন্য বন বিভাগের কোনো নীতি পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 মাধ্যমে সাইড বাই সাইড ফ্রিজ সহ হাজার হাজার ওয়ালটন পণ্য ফ্রি অথবা উপহার হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিস আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধার সুযোগ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন ফ্রেজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগুনের লেলিহান শিখায় পড়ছে রাজধানীর কড়াইল বস্তি, নিয়ন্ত্রণ চেষ্টায় ফায়ার সার্ভিসের 19 ইউনিট, পানির অভাবে কার্যক্রম ব্যাহত। গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশকাল জানালেন আইন উপদেষ্টা। 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার ঘোষণা ইসি সচিবের। গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়বে বললেন আমির খসরু। এবং প্লট দুর্নীতিতে পরিবার সহ হাসিনার মামলার রায় 1 ডিসেম্বর। কুষ্টিয়ায় 6 হত্যার ঘটনায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য 8 ডিসেম্বর। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।